ট্রাভেল উইথ মৃগাঙ্ক ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আর তোমরা এই মুহূর্তে দেখছো TWM সার্ভিস সেন্টার দিল্লি, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি TWM সার্ভিস সেন্টারের অফিস এবং কাস্টমার লাউঞ্জ এই অঞ্চল। তো আমাদের এই যে প্রাইসগুলো দেখছো না তোমরা, এগুলোকে আমরা একটু এদিকে অ্যারেঞ্জ করবো, কেননা আমাদের কাগজপত্রের জন্যে যত আমাদের কাজ বাড়ছে বা আমরা বাড়াচ্ছি তত আমাদের ডকুমেন্টেশনও বেশি করে প্রয়োজন হয়ে পড়ছে। কম্পিউটারাইজ তো হচ্ছেই, কিন্তু তারপরেও একটা লেখাজোকার ডকুমেন্ট দরকার হচ্ছে, সেই কারণে আমাদের এই টেবিলটাও প্রয়োজন। এবং প্রাইসগুলো এখানে থাকলে কি হয়, ঢুকতে অসুবিধা হয়, এবং প্রাইসগুলোকে আমরা এই জায়গাটাতেই অ্যারেঞ্জ করব। তো তার জন্য আমাদের কাছে চলে এসছে এটা, আমরা অনলাইন থেকে নিয়েছি, হয়তো এটাকে কালকে ইনস্টল করব, তখন কালকে তোমাদের দেখাবো। বাকি আজকে একটা দুর্দান্ত জিনিস তোমাদের দেখাই। এই প্রাইসগুলো আমাদের কাছে সাংঘাতিক ইম্পর্টেন্ট। তার কারণ কি জানো, এই প্রাইসগুলো আমরা প্রচণ্ড লড়াই করে পেয়েছি, প্রচুর অপমান, প্রচুর মানে এমন কিছু কথা যেগুলো না বললেই চলে, সেগুলো সব সহ্য করার পর এইগুলো পাওয়া। এই যে ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেস, মানে এতে প্রত্যেকটা অন্য গল্প বলে, প্রতিটা লড়াইয়ের গল্প বলে, আলাদা আলাদা প্রাইজগুলো। প্রতিটা প্রাইজ শুরু থেকে, আমার জীবনের প্রথম প্রাইজ এটা, শুরু থেকে এখনও পর্যন্ত যা রয়েছে, ভবিষ্যতে তোমাদের আর মানে ভালোবাসায় আশীর্বাদে আরও বাড়বে, পুরোটা ভরে যাবে। তো এগুলোকে আরও বেশি করে মানে ভালোভাবে পোর্ট্রে করা খুব দরকার। এবং এগুলো প্রত্যেক কটা লড়াই করা প্রাইজ, কিন্তু মানে কেউ ডেকে এমনি দিয়ে দিয়েছে তা নয়, কিন্তু প্রত্যেক কটা প্রাইজ প্রতি কটা আলাদা 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 করে লড়াইয়ের গল্প বলে। আর তাই প্রতিটা প্রাইজ আমাদের কাছে প্রচণ্ড ইম্পর্টেন্ট। আমরা এই আগামী মানে বিগত 3 বছরে প্রায় 36-37টা প্রাইজ জিতেছি। তার মধ্যে আমারগুলো তো এখানে রয়েছে, বাড়িতে বেশ কিছু রয়েছে, সব এখানে থাকবে। চলো আজকে একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে কার্বোরেটর, থ্রটল বডি, এগুলো নিয়ে একদম ডিটেলে ভিডিও। কেন করছি আমরা, কি করছি, কিভাবে করছি, কোন প্রবলেম সেটা কি করছি। তবে যাওয়ার আগে একটা জিনিস দেখাই, ওটা হচ্ছে ডমিনারের সুইং আর্ম। আমরা কিন্তু মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্সের সাথে সাথে পেন্টিংয়ের কাজও করে থাকি, সেই কারণে সুইং আর্মটা পেন্টিং হবে। আর আমরা বাইকের পেন্টিংয়ের জন্য ইউজ করি একদম অটোমোটিভ 2K প্রাইমার এবং 2K পেন্ট, মানে এবং তাতে ওয়ারেন্টিও আমরা দিয়ে দিই। কেননা এমন নয় যে ওয়ারেন্টি দিলাম না, মাঝপথে কিছু হয়ে গেল, সেরকম নয়, আমরা 1 বছরের ওয়ারেন্টিও দিয়ে থাকি পেন্টের ওপর। বাকি এবার মানে আসল বিষয়ে আসি আজকের ভিডিওর। এখানে একটি পালসার খোলা আছে, পালসার 150 যেরকম দেখছো নিয়ন। এটার কার্বোরেটারে প্রবলেম ছিল, এটা হচ্ছে এর পুরনো কার্বোরেটারটা, আর এটা হচ্ছে নতুন কার্বোরেটার আমরা ইনস্টল করলাম। এইটার দাম আমি তোমাদের একবার দেখাই। এটার দাম হচ্ছে তোমার 2853 টাকা এমআরপি। এবার আমরা কেন এটা চেঞ্জ করলাম সেটারও কারণ আছে। বিভিন্ন সময় দেখা যায় যে একটা এজের পর বাইকের পিক আপ প্রবলেম শুরু হয়। কেন পিক আপ প্রবলেম শুরু হয়, এগুলো কার্বোরেটারের ইঞ্জিন, অতএব এখানে তো ফিউল পাম্পের কোনো ইস্যু হওয়ার কথা নয়, ইঞ্জেক্টরের কোনো ইস্যু হওয়ার কথা নয়, বা থ্রটল বডির বিভিন্ন সেন্সারের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তাহলে কেন হচ্ছে? সেক্ষেত্রে দেখা যায় আমাদের কার্বোরেটারের ভেতরে যে প্লাঞ্জার থাকে বা স্লাইডার থাকে, সেগুলোতে ঠিকমতো ওঠানামা করে না। আর একটা দেখা যায় যে এই যে জেট পিন রয়েছে তার মধ্যে বিভিন্ন রকম পার্টিকেলস এলো বা কিছু এলো, সেগুলো পরিষ্কার করলেও হয়ে যায়। কিন্তু এখন E20 আসার ফলে যেটা হয়েছে, এর ভেতরে রাস্ট আসা শুরু হচ্ছে। জেট পিনের ভিতরে রাস্ট চলে এলে আর কিছু করার নেই। আর সেই রকমই একটি প্রবলেম হচ্ছে ঠিক এই পালসারটার সাথে। একবার তোমাদের কার্বোরেটারটা দেখাই। এটা হচ্ছে পুরনো কার্বোরেটারটা। এই কার্বোরেটারের ভিতরে থাকে জেট পিন। আমরা যদি এটা ওপেন করি, এই পাশের পার্টটা, তাতে আমরা দেখতে পাবো সেখানে ইন অ্যান্ড আউট থাকে। ইন অ্যান্ড আউটটা যদি খোলা থাকতো আরও ভালো করে দেখানো যেত। আমি কখনো এটা খুলে তোমাদের দেখাবো, পুরোনো মাল তো আমাদের কাছে থাকেই, তোমাদের খুলে পার্ট বাই পার্ট করে দেখাবো, যেভাবে একবার থ্রটল বডি দেখিয়েছিলাম, সেন্সারগুলো দেখিয়েছিলাম। তো এর ভিতরে ধরো আমরা যদি ধরে নিই, এই যে কালো পাইপটা, এটা ইন অ্যান্ড এটা আউট, তাহলে এর মাঝখানে এই অংশে
রাস্ট চলে আসছে। এবং কি হয়, আমাদের যে জেট পিন থাকে সেটা তো মেটাল, এটা যেমন প্লাস্টিক বা ফাইবার পার্ট, কিন্তু মেটাল পার্টে তো জং তাড়াতাড়ি চলে আসে বা রাস্ট তাড়াতাড়ি চলে আসে, যার ফলে এই প্রবলেম হচ্ছে। এবং এটা E20-র একটা রেজাল্ট, যে কারণে থ্রটল কার্বোরেটর রিপ্লেস করতে হলো। আমার মনে হয় 50-55 হাজার চলে গেছে গাড়িটা, তারপরে এটা রিপ্লেস করতে হচ্ছে। তো এই E20-র আমি সেদিন দেখছিলাম কোথাও কোনো একটি চ্যানেলে, E20 নাকি খুব ভালো। তো E20 রেজাল্ট হচ্ছে এটা, কিন্তু E20 না হলে আরও চলতে পারতো। কী হচ্ছে, যখন হাই পিক আপ দরকার হচ্ছে, এয়ার ফ্লো তো ঢুকছে কিন্তু অয়েল ঠিকঠাক ফ্লো হতে পারছে না, সেই কারণে এই প্রবলেম হচ্ছে। দিস ইজ এ রেজাল্ট অফ E20। এরপরে চলে আসি FZS, আমাদের কাছে এসছে ভার্সন 3, যেরকম দেখছো। এই বাইকটা যখন আমরা রিসিভ করি, আমি টেস্ট করেছি এই বাইকটা। টেস্ট যখন করি তখন দেখলাম যে এমনি তো গাড়ি একটা ব্লক টাইপের লাগছে, কিন্তু প্রাইমারি কনসার্ন সেটা হচ্ছে যে গিয়ার শিফটার এখানে, সেটাতে প্রবলেম আছে। ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার, সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার থেকে সেকেন্ড গিয়ার, বা ফোর্থ গিয়ার থেকে যদি আমি ফার্স্ট গিয়ারে আসি ইনিশিয়াল, এটা জেনারেলি আসা যায় না, কিন্তু টেস্টে তো করতেই হয়, নাহলে বোঝা যায় না। তখন বোঝা যাচ্ছে যে গিয়ার কোথাও ফাঁসছে গিয়ে, তখন গিয়ার ফাঁসলে যে প্রবলেম হয় মেনলি সেটা গিয়ার শিফটার বা গিয়ার প্লাঞ্জারে হয়। তো আমরা স্প্যান্ডেলে হয়, তো সেই স্প্যান্ডেলটা এখন চেঞ্জ হবে। যদি স্প্যান্ডেলের টাল না থাকে তাহলে স্প্রিং চেঞ্জ করে দিলেও চলে, তো সেটা একবার আমরা দেখে নেব। বাকি আর তো কাজ চলছেই। এরপর আমাদের কাছে রয়েছে একটি ক্লাসিক 350, যেটার একটি প্রবলেম, যে প্রবলেমটা হচ্ছে এই FZ-এর, সেই প্রবলেমটা এই ক্লাসিকটারও। ক্লাসিক BS6 মডেল, যেমন দেখছো এদিকে, ইলেকট্রা স্ট্যান্ডার্ড, ইলেকট্রারই পরের ভার্সান হচ্ছে স্ট্যান্ডার্ড। তো মেনলি এখানে শিফটার শ্যাফট থাকে, যেটা স্প্যান্ডেলও বলা হয়, সেটাতে একটা ইস্যু দেখা যাক। আবার আমরা তো পুরোটা করে আবার টেস্ট করবই, দেখা যাক কী রেজাল্ট আসে এটা। বাকি তো সার্ভিস ছিল, গাড়ি হয়ে গেছে। পিরিয়ডিক, আমরা তাহলে এই গাড়িটার করেছি পিরিয়ডিক সার্ভিস আর গিয়ার শিফটারের কাজ, দেখা যাক এবার। এই মুহূর্তে তোমাদের মানে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ডমিনার 250, যেরকম তোমরা দেখছো। এই বাইকটাতেও কিন্তু E20-র যে প্রবলেম সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। সেটা কি, এটারও আমরা থ্রটল বডি চেঞ্জ করেছি আজকেই। এছাড়া পুরো সার্ভিস হয়েছে গাড়িটার, ওয়াশে চলে যাবে, কিন্তু শেষ মুহূর্তে একটি ইলেকট্রিক্যাল ফল্ট ধরা পড়েছে ইগনিশন হয়ে যেটা সেলফে আসছে সেখানে। অতএব আমাদের পুরো সামনের সেকশন খুলতে হবে, খুলে তারপর এটাকে রিপেয়ার করতে হবে, তারপর এটাকে আমরা ওয়াশে দেব। এটা যখন হয়ে যাবে পুরোটা, আমি তখন দেখাবো। E20-র যে বাজে এফেক্টগুলো, ওগুলো কিন্তু অলরেডি আমরা বেশ ভালোভাবে পাওয়া স্টার্ট করে দিয়েছি। অতএব E20 থেকে বাঁচতে গেলে 100% তো আমরা কেউই বাঁচতে পারবো না, হয়তো কেউই বাঁচতে পারবো না, কিন্তু যেটা হবে কিছুটা প্রিভেন্ট করা যাবে। ওই প্রিভেনশনের জন্যে আমরা প্রোটেন বলে একটি সলিউশন ইউজ করি, প্রতি 10,000 কিলোমিটার পর দিতে হয়, এবং সেটা রেগুলার, প্রতি 10,000-এ ওই সাইকেলটা কমপ্লিট করতে হবে। কিন্তু এটা দিয়েও যে বিশেষ কিছু ফল পাওয়া যাবে এরকমটা নয় কিন্তু, কেননা তোমার 20% ইথানল খুব তাড়াতাড়ি জলের মানে কোনো রকম অক্সিজেনের সাথে মিশলে বা জলের সাথে মিশলে অদ্ভুত রিয়াকশান করে, তো সেটা প্রবলেম তো হবেই। সেই প্রবলেম থেকে, রাস্টিং ইস্যু থেকে বাঁচা খুব চাপে। অতএব থ্রটল বডি, ইঞ্জেক্টার, এই জাতীয় বা কার্বোরেটর, পুরনো বাইকে স্পেশালি কার্বোরেটর, এই প্রবলেমগুলো কিন্তু কন্টিনিউ হবে এবং সেটা বাড়বে। যাদের পুরনো বাইক তাদের আরও বেশি পরিমাণে হবে। এমন অবস্থায় কী করবে ভাবছো, বাইক বিক্রি করে দেবে কি না? তাতেও যে বিশেষ কিছু চেঞ্জ হবে তা নয়। তুমি যে নতুন গাড়িটিও কিনবে, তার ফিউল পাম্প, থ্রটল বডি, ইঞ্জেক্টার, সেটাকেও খুব ভালো করে মেনটেন করে তোমাকে রাখতে হবে, নাহলে সেম রাস্টিং ইস্যু ওটাতেও হবে। তো আমি সেদিন একটি ফেসবুকেই মনে হয় কারুর একটি
আমাদের রাইডিং কমিউনিটির কোনো একজন রাইডারের একটি স্টোরি স্ক্রল করতে করতে সামনে এলো যে যারা E20 নিয়ে কথা বলছে তারা সবই ব্যবসায়িক কারণে বলছে E20 কিছু হবে না, এরকমটা নয় কিন্তু। মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পালসারের কার্বোরেটর বসে যাচ্ছে, ডমিনার 250-র থ্রটল বডি চেঞ্জ করতে হচ্ছে এবং প্রতিটার ভেতরে রাস্টিং ইস্যু দেখা যাচ্ছে। এবং তোমরা তো ওপর থেকে ওরকমভাবে বুঝতে পারবে না, আমরা যখন সেকশন বাই সেকশন খুলি তখন বোঝা যায় রাস্টিং ইস্যুগুলো। কার্বন ডিপোজিট বেশি পরিমাণে হচ্ছে, তো কোথাও না কোথাও এখানে E20 যখন ছিল না তখন এগুলো ছিল না, E20 আসার পর থেকে কিন্তু এগুলো মানে ফ্রিকোয়েন্সি অনেক বেড়েছে। অতএব যারাই এগুলো ফেসবুকে বা বলছো তারা আমার মনে হয় আরেকটু ইনফরমেশান গ্যাদার করো, সেগুলো বলা মানে তারপর বলো, তাহলে সুবিধা হবে, সবার কাছে মিস ইনফরমেশান পৌঁছবে না। তো এটাই আর কি। কেননা এখন আমাদের না সোশ্যাল মিডিয়াতে আমাদের তো ওভারফ্ল্যাটেড ইনফরমেশান, এবং মানে মজাটা হচ্ছে খুব স্বাভাবিকভাবে আমাদের এটা ব্যবসা, আমাদের এটা কাজের জায়গা। তো আমরা আমাদের কাজকে তো দেখাবোই সবার কাছে যে আমরা কি করি, আমরা কোন কোন অ্যাসপেক্টে কাজ করি। আমরা সার্ভিস সেন্টার দেখাবো, আমরা একাডেমি দেখাবো, আমরা ট্যুরিং দেখাবো, আমরা ট্রেল করব তা দেখাবো, আমরা মোটোক্রস করব, সুপার ক্রস করব, ট্রেনিং করব, ইচ অ্যান্ড এভরিথিং, আমরা বাইক মডিফিকেশান করব, সব দেখাবো। কিন্তু আমাদের কিন্তু এটা কাজ, আমাদের এটা দেখাতেই হবে। আমরা না দেখালে লোক দেখবে কী করে, জানবেন কী করে? কিন্তু এক্ষেত্রে দুটো জিনিস হচ্ছে, আমাদের কাজ যদি আমরা না দেখাই তাহলে তোমরা জানবে কীভাবে? কেননা এবার যা দেখাচ্ছি ভিডিওতে সেটা তোমাদের যাচাই করতে হলে তোমাদের আসতে হবে আমাদের সেট আপে, আমাদের সার্ভিস সেন্টারে আসতে হবে, আমাদের একাডেমিতে আসতে হবে। আমরা মানে আমাকে ভিডিওতে যেরকম দেখছো আমি আদতে সেরকম কিনা তোমাকে তাহলে আমার সামনাসামনি আসতে হবে, সে কথা বলতে হবে, নাহলে তো মানে জীবনটা ইনস্টাগ্রামের রিল নয়। ইনস্টাগ্রামের রিলে অনেক কিছু সম্ভব, সেটা বাস্তব জীবনে ওরমভাবে জীবনটা চলে না। যাই হোক, আমি শুনছিলাম যে এগুলো সব ব্যবসার কারণে বলা, তো ডেফিনেটলি ব্যবসার কারণে বলা। এতগুলো মানুষের জীবনের সাথে জড়িত, জীবন এবং জীবিকা দুটো এর সাথে জড়িত, কেন বলবো না? আমরা যে কাজ করছি সেটা ডেফিনেটলি বলবো, মানুষকে তো জানতেই হবে। প্রত্যেকটা কোম্পানি তার নিজস্ব প্রমোশন করে, এবং আমাদের যেহেতু নিজস্ব মানে বলার যেটা কারণ সেটা হচ্ছে যে অন্য কাউকে দিয়ে করাচ্ছে না হ্যান ত্যান। আমি এখনও বলছি, বিশ্বাস করো, আমরা এখনও পর্যন্ত আমরা কোনো ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়ে আমাদের ব্র্যান্ডকে তো প্রমোট করাবো না। এর পেছনে একটা কারণ আছে, আমি তোমাকে সেই কারণটা বলি। তোমরা রাজদীপকে দেখো, রাজদীপ আমার বন্ধু হয়, মানে ইউটিউবারও পরে আগে বন্ধু আর কি। তো সেই জায়গা থেকে ও আসে এবং ওর সাথে আমার অন্যরকম সম্পর্ক, মানে কাজ ফাজ সব বাদ দিয়ে একটা সম্পর্ক আছে, ভাইয়ের মতো। তো সেই কারণে এবার হচ্ছে কেন আমরা কোনো ইউটিউবারকে দিয়ে প্রমোট করাই না, করাতেই চাই না, আমরা ভবিষ্যতেও কোনো দিন করাবো না। প্রাইমারি কারণ হচ্ছে আমাদের নিজেদের কাছে এই চ্যানেলটা রয়েছে, নিজেদের প্রমোশনাল প্ল্যাটফর্ম রয়েছে। সেকেন্ডারি হচ্ছে আমরা কোনো XYZ যতজন ইউটিউবার রয়েছেন ওয়েস্ট বেঙ্গলে বা এখানে, যারা মুখ চেনা যাদের, তারা যখন প্রমোট করবেন, তারা ধরো আমার এখানে আজকে আমাদেরটা প্রমোট করলো, কালকে ABCD কেউ তাকে টাকা দেবে, সে চলে যাবে টাকার বিনিময়ে প্রমোট করতে। তার মানে সে এখন এসে বলবে আমি টাকা দিলে আমাকে বলবে যে আমি ভালো, এরপর যখন সে অন্য জায়গায় অন্য কারোর কাছ থেকে টাকা নেবে, প্রমোশনাল তো সে তো যাবেই, মানে ব্র্যান্ড এন্ডোর্স তো করবেই, তখন বলবে ওটা ভালো। তাহলে ওটা যদি ভালো হয় তাহলে আমাদেরটা খারাপ হয়ে যাবে। অদ্ভুত এক জটিল জিনিসপত্র, তাই না? আমরা ঠিক করেছি আমরা এই ঝামেলাতেই যাবো না, নিজেরা যা করছি তাই তোমাদের সামনে প্রতিদিন তুলে ধরা। আমার মনে হয় তোমাদের কাছে সব ইনফরমেশান থাকে। মানুষ ভাবে যে কাস্টমার কিছু বোঝে না, জানে না, আমি ঠিক উল্টোটা ভাবি, কাস্টমারের কাছে সব ইনফরমেশান আছে, কোথায় কি হচ্ছে কি না হচ্ছে, কি বৃত্তান্ত, সব কিছু। তাই আমাদের একটাই স্ট্যান্ড যে আমরাই আমাদের জিনিসপত্র দেখাবো, গেল এক। আর একটা হচ্ছে আমাদের নতুন যে একাডেমির যে প্রমোশনাল ভিডিওটা, সেটা সৌভিক বানিয়েছে, একবার একটু শুনে নিই ওর কথা। তো প্র্যাকটিসে গেছিলাম, এবার নিজেদেরই জায়গা, তো একদম ওপেনলি ড্রোন
ওড়ানো, নিজেদের প্র্যাকটিসের ভিডিও নিজেরাই বানানো এবং নিজেদেরকে নিজেরা প্রমোট করা। তো সেই জন্যেই আর কি আমি নিজে থেকে বানিয়ে দিয়েছি। ভিডিওটা তোমরা দেখো, কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই জানিও। আর বাকি সাপোর্ট তো মৃগাঙ্কদার আছে। এবং সত্যি কথা বলতে এটা যেহেতু নিজেদের জায়গা না, তো ক্লোজ প্রেমিসেস, একদম নিজেদের জায়গা, তো এখানে কেউ কিছু বলার নেই। একদম নিজেদের ভিডিও নিজেরা বানিয়েছি, নিজেরা প্রমোশন করছি, নিজেরাই নিজেদের ব্র্যান্ডিং করছি, এটাই আর কি, আর কিচ্ছু না। থ্যাংক ইউ। ওর ভিডিওটা, ওর যে র ফাইলটা আমি চেয়ে নিয়েছি, তো র ফাইলটা আমি অ্যাড করে দিচ্ছি জাস্ট এটার পর। তোমরা দেখে জানিও কেমন লাগবে। আর এরপরে এই লোকটার সাথে পরিচয় করিয়ে দেবো। পরিচয় তো আছেই, এই যে এই দাড়িওয়ালা লোকটার সাথে, এই যে এটা বিশেষ পরিচয় করাতে হবে আজকে। আগে ভিডিওটা দেখে নাও একবার একাডেমি। ਕੁੜਤੇ ਨੂੰ ਪੁੱਛਦੀ ਆ ਜੁੱਤੀ ਬੱਲਿਆ, ਦੱਸ ਸਰਦਾਰ ਕਿੱਧਰ ਨੂੰ ਚੱਲਿਆ। ਕੁੜਤੇ ਨੂੰ ਪੁੱਛਦੀ ਆ ਜੁੱਤੀ ਬੱਲਿਆ, ਦੱਸ ਸਰਦਾਰ ਕਿੱਧਰ ਨੂੰ ਚੱਲਿਆ। ਟੱਪ ਨਾਲ ਲੱਗਿਆ ਮਾਊਜ਼ਰ ਬੋਲਦਾ, ਟੱਪ ਨਾਲ ਲੱਗਿਆ ਮਾਊਜ਼ਰ ਬੋਲਦਾ। ਸਾਰੇ ਮੁੱਛ ਦੇ ਸਿਆਪੇ ਜੀ ਨੂੰ ਖੜੀ ਰੱਖਦੇ ਆ, ਮਸਲ ਕਾਰਾਂ 'ਚ ਬੇਸ ਬੜੀ ਰੱਖਦੇ ਆ। ਕੌੜਾ ਕੌੜਾ ਝਾਕਦੇ ਨੇ ਅੜੀ ਰੱਖਦੇ ਆ, ਉਹੀ ਮਿੱਠੀਏ ਨਾਈਟ ਸੂਟਾਂ ਵਾਲੇ ਨੇ ਆ। ਗਰੀਜ਼ ਜੋ ਪਜਾਮੇ ਦੀ ਵੀ ਖੜੀ ਰੱਖਦੇ ਆ, ਮਸਲ ਕਾਰਾਂ 'ਚ ਬੇਸ ਬੜੀ ਰੱਖਦੇ ਆ। ਕੌੜਾ ਕੌੜਾ ਝਾਕਦੇ ਨੇ ਅੜੀ ਰੱਖਦੇ ਆ, ਕੌੜਾ ਕੌੜਾ ਝਾਕਦੇ ਨੇ ਅੜੀ ਰੱਖਦੇ ਆ। ਉਹ ਗੱਲ ਕੀ ਆ ਕੌਪਰਾਂ ਦੀ, ਉੱਤੇ ਘੁੰਮੇ ਚੌਪਰਾਂ ਦੀ, ਏਰੀਏ 'ਚ ਟੌਪਰਾਂ ਦੀ ਯਾਰੀ ਬੱਲੀਏ ਆ। ਮੱਤ ਦੇ ਫਲੋਟਰਾਂ ਦੀ, ਵੈਰ ਦੇ ਬਰੋਕਰਾਂ ਦੀ, ਹੈਕ ਆ ਸਲੌਟਰਾਂ ਦੀ ਪਾੜੀ ਬੱਲੀਏ। ਜੋ ਤੇਰੇ ਸ਼ਹਿਰ ਸੁਣੀ ਵਾਰਦਾਤ ਸੱਚ ਐ, ਤੇਰੇ ਸ਼ਹਿਰ ਸੁਣੀ ਵਾਰਦਾਤ ਸੱਚ ਐ। ਲੜੂ ਚੋਕਰਾਂ ਦੀ ਧੌਣ ਗੋਡੇ ਧਰੀ ਰੱਖਦੇ ਆ, ਮਸਲ ਕਾਰਾਂ 'ਚ ਬੇਸ ਬੜੀ ਰੱਖਦੇ ਆ। ਕੌੜਾ ਕੌੜਾ ਝਾਕਦੇ ਨੇ ਅੜੀ ਰੱਖਦੇ ਆ, ਉਹੀ ਮਿੱਠੀਏ ਨਾਈਟ ਸੂਟਾਂ ਵਾਲੇ ਨੇ ਆ। ਗਰੀਜ਼ ਜੋ ਪਜਾਮੇ ਦੀ ਵੀ ਖੜੀ ਰੱਖਦੇ ਆ। ਟੇਡੀਆਂ ਦੇ ਉੱਤੇ ਵੱਟ ਚੜੀ ਰੱਖਦੇ, ਕਰੀ ਰੱਖਦੇ ਇਹ ਕਾਰਵਾਈਆਂ ਕਰੀ ਰੱਖਦੇ। ਵੈਰੀ ਸੈਮ ਸੈਮ ਉੱਠਦੇ ਨੇ ਵਰੀ ਰੱਖਦੇ, ਡੇਢ ਭੱਜਣ ਦਾ ਲਿੰਕ ਪਿੰਡੋਂ ਸਰੀ ਰੱਖਦੇ। ਗੁਰੂ ਦੀ ਅੱਖਾਂ ਵਿੱਚ ਮੌਤ ਹੋਵੇ ਆਈ, ਹਿਬਾ ਜੱਗ ਦੇ ਖਿਲਾਫ ਨਹੀਂ, ਮਾੜਾ ਬੰਦਾ ਮਾਫ ਨਹੀਂ। ਕਾਜ਼ਾ ਕਚਹਿਰੀਆਂ ਤੇ ਛੱਡੇ ਇਨਸਾਫ ਨਹੀਂ, ਆਪ ਨਹੀਂ ਸਾਡੇ ਰੱਬ ਤੇ ਭਰੋਸਾ। ਜੱਗ ਭਰਦਾ ਗਵਾਈਆਂ ਸਾਡੀ ਸੋਚ 1 ਲੱਖ ਲਈ। ਸਵਾਦ ਵਿੱਚ ਖੜੇ ਨੇ ਜੱਕੜ ਮਾਰਦੇ ਆ, ਹਲਾਇਆਂ ਨਾਲ ਜੱਫੀ ਪਾਉਂਦੇ ਟਾਇਰ ਕਰਦੇ ਆ। ਚੋਬਰਾਂ ਦੀ ਦੇਖ ਲੈ ਕਰੀਮ ਘੁੰਮਦੀ ਆ, ਮੱਠੀ ਜਹੀ ਰੇਸ ਤੇ ਨੇ ਗੇੜੀ ਮਾਰਦੇ ਆ। ਮੈਂ ਗੁਹਾਰ ਦੀ ਵੈਕਸ ਵਿੱਚੋਂ ਮੂੰਹ ਦੇ ਸਦਾ, ਮੈਂ ਗੁਹਾਰ ਦੀ ਵੈਕਸ ਵਿੱਚੋਂ ਮੂੰਹ ਦੇ ਸਦਾ। ਸ਼ੌਂਕੀ ਜੱਸੜ ਹੋਣੀ ਨੇ ਗੱਡੀ ਖਰੀ ਰੱਖਦੇ ਆ, ਮਸਲ ਕਾਰਾਂ 'ਚ ਬੇਸ ਬੜੀ ਰੱਖਦੇ ਆ। ਕੌੜਾ ਕੌੜਾ ਝਾਕਦੇ ਨੇ ਅੜੀ ਰੱਖਦੇ ਆ, ਉਹੀ ਮਿੱਠੀਏ ਨਾਈਟ ਸੂਟਾਂ ਵਾਲੇ ਨੇ ਆ। ਗਰੀਜ਼ ਜੋ ਪਜਾਮੇ ਦੀ ਵੀ খড়ি ਰੱਖਦੇ ਆ। তো এই মুহূর্তে অনির্বাণদা রয়েছে। অনির্বাণদাকে তোমরা তো সবাই চেনো যারা ওয়েস্ট বেঙ্গল রাইডিং কমিউনিটি বা বাইক চালাচ্ছ, যারা ট্যুর করছো, তারা অনির্বাণদাকে সবাই চেনো। তো অনির্বাণদা, তুমি একটু তোমার রাইড নিয়ে বলো, কারণ আমাদের এখানে আমরা তো মোটর স্পোর্টস হ্যান্ড নিয়ে সব কিছু কথা বলি। আমরা ট্যুরিংও করতাম আগে, এখন করি না, রেসিং করি শুধুমাত্র। কিন্তু আমাদের টিমে অনেকেই ট্যুর করে, আমরা ট্যুরিংয়ের বাইক তৈরিও করি, রেডি করে দিই। তুমি একটু এগুলো বাদে, তুমি শুধু আজকে এই ভিডিওটা তুমি আমরা কি করি না করি ওসব নিয়ে না, তুমি কি কি রাইড করেছো আর তোমার এমন একটা কিছু এক্সপিরিয়েন্স বলো যেটা মানুষ হিসাবে তোমার রাইড করতে গিয়ে চেঞ্জ হয়েছে। কেননা আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে মুক্তিনাথ করে আসার পর, লোয়ার মোস্তাং করে আসার পর 2019 সালে মানুষ হিসাবে আমি অনেক কিছু চেঞ্জ করেছিলাম আমার মধ্যে। তুমি একটু সেই সব একটু গল্প বলো, তুমি আউট অফ দ্য ট্র্যাক। আমি বলি, তুমি যেই মুক্তিনাথ ধামের কথাটা বললে, আমার জীবনে সেই রাইডের পর থেকে আমারও আমূল পরিবর্তন হয়েছে। মানে এই যে তুমি বললে না মোটর স্পোর্ট বা ট্যুরিং, এই ব্যাপারটার মধ্যে আমি শুধু একটাই কথা বলবো, আমি তোমাদের কথা বলবো না, তোমার এখানে দাঁড়িয়ে আমি শুধু একটাই কথা বলবো, মোটর স্পোর্টস আর এই ট্যুরিংয়ের মধ্যে যে আকাশ আর পাতাল পার্থক্যটা, আমি তোমায় যেখান থেকে চিনি, তারপর যেভাবে আজকে দেখছি, এই পার্থক্যটা আমি চিনতে শিখেছিলাম, তোমায় চিনেছিলাম ইউটিউব থেকে। আর আমি যদি আজকে তোমার একাডেমিতে না যেতাম, তাহলে এই দুটো পার্থক্যটা আমি বুঝতে পারতাম না। এবার তুমি বলবে যে আমি প্রশ্ন করেছি এক, বলছি এক, কেন আমি যদি বলতে যাই অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তার জন্য আমি শুধু একটাই কথা বলবো যে ট্যুরিং যতটা দরকার, মোটর স্পোর্টসের ইম্পর্টেন্সটা তার থেকেও বেশি দরকার। তার কারণ হচ্ছে কিছু কিছু টেকনিক্যাল পার্টটার জন্য মোটর স্পোর্টসটা দরকার। এবার ঘটনা হচ্ছে যে আমরা এক একজন এক এক জায়গায় দৌড়াচ্ছি, তো তাই ওই জায়গাটা অনেকের চোখে ও ঠিক আছে, ওটা ঠিক আছে, কিন্তু না, ওটাই হচ্ছে মেন জায়গা, হয়তো আমি যেটুকু বুঝি। আর সত্যি কথা বলতে গেলে রাইডিং নিয়ে বলতে গেলে আগে কিছু করতে হয়।
আর আমি যে ভিডিওটা করছে সে সত্যি কিছু করেছে বলে আরে ওসব না না ওই তুমি শুধু তোমারটা বলো। আমি কেন তুমি বলছি, তোমারটা আমারটা বলো। বলছি না, তুমি ধরেছো বলে না। আমি বলছি যে আমি এই কারণটা বলছি, যখন মুক্তিনাথ বললো, আমি মুক্তিনাথ রাইড করেছিলাম পালসার 125 নিয়ে, ঠিক আছে। সেই রাইডটার আমি শুধু, আমার মনে আছে আমি শুধু মৃগাঙ্কর কাছে এসছিলাম, আমি বললাম আমার কাছে কিচ্ছু নেই, শুধু এই বাইকটা। ও শুধু আমাকে একটাই কথা বলেছিল, দাদা তুমি যাও এই বাইকটা নিয়ে, তোমার কিচ্ছু অসুবিধা হবে না। বিষয়টা আমি সেদিনকে বুঝেছিলাম, ওই রাইডটা করতে গেলে যে কোনো রাইডের ক্ষেত্রে সিসিটা ম্যাটার করে না, তোমার বুকের সিসিটা কতটা আছে। ওই রাস্তায় গাড়ি চালিয়ে আমি যা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি আমার ক্ষেত্রে সেটুকু যথেষ্ট। কিন্তু বারবার আমারটা বলার কিছু থাকবে না, আমি কেন মৃগাঙ্কর কথাটাই বারবার বলবো। আমি একটা কথা বলবো, এখানে দাঁড়িয়ে ভিডিওতে দাঁড়িয়ে প্রমোশনের কথাই বলছি, বাধ্য হয়ে বলছি, TWM এর সাথে না যুক্ত হলে অনেক কিছু জানা যাবে না, অনেক কিছু বোঝা যাবে না, অনেক কিছু শেখা যাবে না। ব্যাস আমার এইটুকুই বক্তব্য। আচ্ছা, তোমার দুটো গাড়ি আছে, তুমি বাইকের ওনার হিসাবে দুটোই ওন করছো, দুটোর এক্সপিরিয়েন্স আছে। পালসারে তুমি ডেলি কমিউট করো, আগে ট্যুর করতে, এখন ডেলি কমিউট করছো। ক্লাসিক 350-তে তুমি রাইড করছো। তুমি এই দুটোর রাইডে দেখো, সবাই তো সব রকম ভাবে শুরু করে। কেউ যদি একদম বেসিক বাইক দিয়ে শুরু করে, সে 150 দিয়েই শুরু করবে, বা তার একটু নিচ থেকে শুরু করবে। এই দুটোর পার্থক্য তুমি আমায় বলো, তুমি দুটোতেই রাইড করেছো, ওই জন্য তুমি দুটোই জানো যে একটি 150 সিসির বাইকে তুমি ট্যুর করছো আর একটা 350 সিসির বাইকে ট্যুর করছো। দুটোর পার্থক্যটা আমাকে একটু বলো। পার্থক্যটা মানে অ্যাজ এ ফিল তুমি কি আমি একদম দেখা, আমি পরিষ্কার বলছি, যখন আমি সবার সাথে গ্রুপ রাইড করেছি, গ্রুপ রাইডে আমি একটু পার্থক্য বুঝেছি, সিসির পার্থক্যটা। যখন হয়তো আমার আগে কিছু বাইক হয়তো খুব ফাস্ট বেরিয়ে যাচ্ছে, হয়তো আমি তাদের মেকআপ করতে পারছি না। আমার যদি 125 সিসির গাড়ি, হয়তো আমি টানা 90 থেকে 100-তে চালানো মানে একটু কাঁপাকাঁপি, অনেক কিছু ব্যাপার হচ্ছিল। কিন্তু সেখানে যখন 350 সিসি নিয়ে আমি গ্রুপ রাইডে সবার সাথে যাচ্ছি, হয়তো আমি সেই স্পিডটা মেনটেন করতে পারছি। কিন্তু অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে, পাহাড়ের ক্ষেত্রে সিসিটা কোনো দিন ম্যাটার করে না। কেউ সান্দাকফুতে 125 সিসির গাড়ি নিয়ে যাওয়া অনেক বেশি ইজি 350 সিসির থেকেও। কারণ আমি রয়্যাল এনফিল্ড নিয়ে অতটা পারবো না যতটা 125 সিসি নিয়ে পারবো, এটুকু আমি তোমাকে বলতে পারি। जीतने का फॉर्मूला पढ़ने का फॉर्मूला आज ही अपनाइए शेल विमला पिकअप। চলো, 9:53 বাজে আর আমাদের কাজ শেষ হয়ে গেছে। মানে আজকের মতো আমরা শেষ করছি। বেশ কিছু গাড়ি আমরা আজকে রিসিভ করলাম। এই গাড়িটা এক্ষুনি রিসিভ হলো, কাল কাজ হবে, এটার কাজ হবে, এটার কাজ হবে, আরও ভিতরে বাইক আছে সেগুলোর কাজ হবে, এখানে বেশ কয়েকটা গাড়ি আছে সেগুলোর কাজ হবে, এগুলোর ডেলিভারি হবে শুধু। তো আজকের মতো এখানেই শেষ করা যাক। আজকে সারাদিনে যা যা হলো আমি চেষ্টা করছি আজকের ভিডিওটা যদি আজকে এডিট করে আপলোড করে দেওয়া যায়। বাকি সবাই এই আমাদের সন্ধ্যের সব র্যালি টিমের লোকজন, এখন বিরাট আলোচনা হচ্ছে আমাদের, সব 5 আওয়ার্স এন্ডিউরো চ্যালেঞ্জ সুপার 5 নিয়ে ব্যস্ত। সবাই টিমের পোস্টার রিলিজ করে দিয়েছে, একমাত্র হয়তো আমরাই করি, আমরা করবো না, আমরা শেষ মুহূর্তে করব। দেখা যাক, সাসপেন্স ক্রিয়েট করে রাখ না, আমরা কি করবো। আমার প্রথমে তো গাড়ি চালাই। আচ্ছা, একটা জিনিস দেখাই, এটা হচ্ছে অর্ঘর বাইক, এটার ইঞ্জিনের কাজ হচ্ছে, কালকে যেটা কমপ্লিট হবে, কাল না পরশু দিন কমপ্লিট হবে, কালকে হান্টারের একটা ইঞ্জিন আছে ওটা খাবে। আর একটা মানুষ কত ফোনে ব্যস্ত থাকতে পারে, কত ফোনে ব্যস্ত থাকতে দেখি আজ তুমি এত ফোনে ব্যস্ত, কি এগুলো কি সব তোমারই ফোন নাকি তুমি মিডিয়েটার হিসেবে কারোর সাথে যোগাযোগ? আমারই মিডিয়েটার এখন হয়ে গেছে, শেষ হয়ে গেছে। মিডিয়েটার থেকে আমি মেন চলে এসেছি, মেন ক্যারেক্টার হয়ে গেছি। তার মানে আবার একটা ব্যথা পাওয়ার টাইম হয়ে গেছে, সিনেমাটা ফ্লপ হলো। আবার ব্যথা হবে আর কি, এরপর কিছুদিন মন খারাপ, পাগল হয়ে যাবে, ফাঁস গিয়া বেটা। চলো, দেখা হবে আবার আগামীকাল। এই লাইটটা শুভম লাগাতে হবে, এখানে একটা লাইট লাগাতে হবে, অন্ধকার। চলো, টাটা, গুড নাইট।